উফ, এই আরএম স্যারের ক্লাসটা শেষ হতে এত দেরি হলো। ধ্যাৎ, নেহাতি এই সপ্তাহে অর্গ্যানিক কেমিস্ট্রির টেস্ট, না হলে ক্লাসটা বাঙ্ক করলেও চলতো। কি যে করি। ও বাবা, আবার প্র্যাকটিক্যাল ক্লাসটাও তো করা হবে না। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে সেই মুকুন্দপুর কম দূরত্ব। বাইক ছাড়া এখন পৌঁছতেও পারবো না। বাসে তো অনেক সময় লেগেই যাবে। মা এমনিতেই হানটান করছে। ছোট মামার অপারেশনটা মেজর। সকালের পরেই ডাক্তার সিদ্ধান্ত নিয়েছেন অপারেশনটা আজকেই করতে হবে। তারপর থেকে মা যে কতবার কল করলো। বাবা, আমি বুঝতে পারি যে আমি গেলে মানসিকভাবেও একটা রিলিফ পাবে। তাও ঠিক, মূলত মায়ের জন্যই তো যাব। ক্লাস থেকে মেসেজও করে দিয়েছি, তাই যাই। অ্যাপেই বুক করতে হবে। মির্চি বাংলায় শুরু হচ্ছে গল্প মঞ্চ। এবার লিখবেন আপনি, শুনবো আমরা। আজকের গল্প রেট ইয়োর ট্রিপ, লেখক গৌতম কুলসি। এই রে, একটাও অ্যাপে তো আশেপাশে কোনো বাইক নেই। ধ্যার, 4 চাকা হলে আবার বিশাল খরচ। এই তো কনফার্মিং। এই, হ্যাঁ, 4 মিনিট, গ্রেট। উফ, 4 মিনিট দূরে আছে বাইকটা, তার মানে হ্যাঁ, পারফেক্ট। তাহলে ঠিক সময় পৌঁছে যাব। ফেয়ারটাও ঠিক আছে, আগের ফেয়ারটা বড্ড বেশি দেখাচ্ছিল। সে যাই হোক, এখন পৌঁছতে পারলেই হলো। এই সময় যা জ্যাম থাকবে, বাসে করে যাওয়া সম্ভব নয়। অ্যাকসেপ্টও করে নিয়েছে বাইকটা। কি গরম লাগছে। বেশি সময় লাগবে না। রাজাবাজার মোড়ের এই সিগন্যালটার, আচ্ছা ঠিক আছে। সায়েন্স কলেজের গেট অব্দি আসবে তো? ফোন করব? না না, আসুক আসুক। হ্যাঁ মা, হ্যাঁ বললাম তো আসছি। উফ বাবা, হ্যাঁ এই দাঁড়াও 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 দাঁড়াও, ওটিপি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই আমি কাটছি। হ্যাঁ বাবা, চিন্তা করো না। আরে বললাম তো আসছি। হ্যাঁ হ্যাঁ, বাইকে। না না, বেশি সময় লাগবে না। হ্যাঁ, গিয়ে কথা বলছি। ঠিক আছে, বাই বাই। হ্যাঁ। ধুর, এই ট্রিপটা অ্যাকসেপ্ট না করলেই হতো। এই অ্যাপ কি জানে, সব ট্রিপ সবার জন্য হয় না। এদিকে ডেস্টিনেশন হাসপাতাল মানে নিশ্চয়ই এমার্জেন্সি কিছু আছে, সেজন্য বাধ্য হয়ে নিতে হলো। কিন্তু এই তো, হ্যাঁ এই গাইড। হ্যাঁ দাদা, এই যে হেলমেট, ওটিপি 3875। ওকে। হ্যাঁ, 1 মিনিট। হেলমেট, হ্যাঁ ঠিক আছে, চলুন। চিনতে পারেননি নাকি? হতেও পারে, হেলমেট পরে আছি বলে হয়তো। রাইডটা যখন অ্যাকসেপ্ট করলো একদম খেয়াল করিনি, কিন্তু কেমন যেন মনে হচ্ছে। একবার ফোনটা বের করে চেক করি। হ্যাঁ, কথা বলবো? না থাক, যদি না চিনে থাকে। আমি যদিও ঠিকই চিনেছি, সেরকম পাল্টাইনি। কিছু মানুষ এমন হয় না, যারা সাজগোজ ছাড়াই দেখতে ভালো লাগে। শ্রাবন্তী সেরকমই। সিগন্যালে দাঁড়িয়ে মিররে 2-1 বার তাকানোর চেষ্টা করলাম ঠিকই, কিন্তু মিররের অ্যাঙ্গেলটা তো পিছনে যে বসছে তার মুখ দেখার জন্য সেট করা নয়। খুব পরিষ্কার করে দেখতেও পেলাম না। তবু 2-1 ঝলক তো বটে, সেটা অবশ্য ও বোঝেনি। বাইকটা সিগন্যালে ভাগ্যিস দাঁড়ালো, না হলে এই প্যান্টের পকেট থেকে মোবাইল বের করা বেশ ঝামেলার। হ্যাঁ, দেখি তো। যা মনে হয়েছে সেটাই।
রাইডারের নাম অর্ণব। হেলমেট পরে থাকলেও ছেলেটার হাবভাবে একটু মনে হয়েছিল এবার তো নিশ্চিত। অর্ণব সেন, কেমিস্ট্রি অনার্স, ফার্স্ট ইয়ার, বিদ্যাসাগর কলেজ। মাথাটা কিরম ঝিম ধরে গেল। এবার কি করি? উফ, ধরনী দিদাও, আমার সাথে এসব। আজ দিনটা কিন্তু এমনিতে দারুণ ঝকঝকে, শরতে রোদ যেমন হয়, কিন্তু মনটা কিরকম শ্রাবণ মাসের আকাশের মতো ভারী হয়ে গেল। অভিমান, রাগ নাকি দুঃখ, কি জানি, নিজেই এখন ঠাউর করতে পারছি না। শুধু কষ্টটা টের পাচ্ছি তীর তীরে নদীর মতো। অর্ণব পরে আছে হালকা নীল রঙের একটা শার্ট। অর্ণবের দেওয়া কবিতার বইটা এখনো আমার কাছে খুব যত্ন করে রাখা। জয় গোস্বামীর পাগলি তোমার সঙ্গে। বইটা দেওয়ার আগে অনেক জায়গায় পেন্সিলে দাগ দিয়ে রেখেছিল অর্ণব। বইটা কাউকে দেখাতে চায়নি কোনোদিন। মনে হয়েছিল ওটা যতখানি কবিতার বই, ঠিক ততখানিই যেন প্রেমপত্র। ওই দাগ দেওয়া লাইনগুলো আমার কাছে যতটা কবির, ঠিক ততটাই অর্ণবের। কি যেন ছিল সেই দাগ দেওয়া লাইনগুলো? সেই শার্টটা পরে এখন ক্যাটক্যাটে সেই নীল রংটা। নিজের তো সব ওই পছন্দ, আমি অলিভ দিয়েছিলাম। মনে আছে, হয়তো ওই দাগ দেওয়ার কারণেই আরো বেশি মনে আছে। অর্ণবের নীল রঙের শার্টটা দেখি কি লাইনগুলো মনে পড়ে গেল। আবার মায়ের ফোন। হ্যাঁ মা। না না, চিন্তা করো না, বাইকে আছি। আরে খুব বেশি সময় লাগবে না, ওই ধরো মিনিট 20। আরে ধের কি যে বলো বাবা। হ্যাঁ, হেলমেট কেন পরবো না? হ্যাঁ, ওরাই দেয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পৌঁছে যাবো। ঠিক আছে, রাখো। আমার মাথায় হেলমেট ছিল। শ্রাবন্তী চিনতে নাও পারে, হয়তো আমারই কথা বলা উচিত ছিল, তবু বলা হলো না। কলকাতার রাস্তায় এখন আমাকে বাইক চালাতে হচ্ছে, এই কথাটা জানলে হয়তো হয়তো শ্রাবন্তী আরও রেগে যাবে। এইসব 7-5 ভেবেই আর শেষ পর্যন্ত ওকে না চেনার ভান করতে হলো, যেন একেবারে অচেনা কেউ বসে আছে আমার বাইকে। কলেজে কি মুডি, কি জেদি, আর পড়াশোনায় কি ভীষণ মনোযোগী ছিল শ্রাবন্তী। নিজেকে নিয়ে খুব ভালো থাকতে পারত, ঠিক এমন একটা মেয়ে। তবে ভেবে ভালো লাগছে যে শ্রাবন্তী আমার কথা মতো মাস্টার্সটা করছে। সায়েন্স কলেজ থেকে বেরোচ্ছে যখন, নিশ্চয়ই এমএসসি পড়ছে। এমএসসির পর হয়তো রিসার্চে ঢুকবে, অনেক দূর এগোবে ও। আমার তো আর সেভাবে পড়াশোনাটাই করা হলো না। তাড়াতাড়ি চাকরি পেতে হবে বলে যে মানুষটা সব থেকে বেশি জেদ করেছিল, সেই মানুষটাই সবচেয়ে তাড়াতাড়ি চলে গেল। যে মানুষটা বিশ্বাস করত সাউথে গিয়ে চাকরিমুখী পড়াশুনো করলে তাড়াতাড়ি জব মিলতে পারে, সেই আশাবাদী মানুষটার যে কিছুদিনের মধ্যে ব্রেন স্ট্রোক হবে, সেটাই বা কে জানতো। উফ, কি ভয়ঙ্কর ছিল সে সময়টা। আচ্ছা, আমি তো বাবার কথা মতো সাউথের বেশ কিছু নামি কলেজের জন্য ফর্ম ফিল আপ শুরুও করে দিয়েছিলাম। হ্যাঁ, সেই সময়টা নিয়মিত কলেজ যেতাম না। শ্রাবন্তীকেও জানিয়েছিলাম যে সাউথে পড়তে যাব। ও তো শুনে ভয়ানক রিয়াক্ট করে, আমাকে অনেক বুঝিয়েছিল, এমনকি আমার বাড়ি অব্দি এসে দেখা করতে চেয়েছিল। দেখ, মায়ের ফোনটা সব কিরকম গুলিয়ে দিল। এতক্ষণ যেন একেবারে অন্য অন্য এক জগতে ঘুরে বেড়াচ্ছিলাম। সেই ফার্স্ট ইয়ার, কলেজ ক্যান্টিন, বইপাড়া, কফি হাউস, সব এক লহমায় চোখের সামনে ভেসে উঠছিল। সব মনে আছে। জগজিৎ সিং এর গাওয়া। কিছু কিছু গানে পুরনো সম্পর্কের রেশ লেগে থাকে।
খুবই ব্যক্তিগত হয়ে ওঠে সেই গানগুলো। আর এই গানটাও আমার কাছে ঠিক তাই, আমার নিজের। যেন মনে হচ্ছে অজান্তেই সেই গানটা আবার শুনতে পাচ্ছি। এই গানের ঘোরের মধ্যেই মায়ের ফোনটা এসে গেছিল। আচ্ছা, মিররে কি অর্ণবের মুখ দেখা যাবে? একটু হেলে অ্যাঙ্গেল চেঞ্জ করলে? না না, কি সব ভাবছি। মিররে তাকাবো না। অর্ণব যদি আমাকে চিনে ফেলে তো চিনুক, আমি তাকাবো না, একবারও না। শ্রাবন্তীর পছন্দ ছিল গদ্য। একটাই বই সে আমাকে দিয়েছিল, বাণী বসুর লেখা 21 পা। আমি জানি ওই বইয়ের কোনো এক চরিত্রের নামেই একদিন আমি ওকে ডাকবো, এটা শ্রাবন্তী মনে মনে ভাবত। কতবার যে ইঙ্গিত দিয়েছে, কিন্তু আমি তো ওকে যে নামে ডাকতাম। খুব স্পষ্ট মনে আছে, রাগের মাথায় অর্ণবের নাম্বারটা ডিলিট করে দিয়েছিলাম। আর শুধু ডিলিট নয়, একদম ব্লক। তবু একবার দেখি তো, বাবি লিখে সার্চ করে। না, এই নাম আর সেভ নেই ফোনে। অথচ এই নাম নিয়েই কত খুনসুটি না। একলা থাকলে অর্ণব আমাকে যে নামে ডাকতো, কেমন আবার ইচ্ছে করছে ওই ডাকটা শুনতে। নামটা খুব অদ্ভুত, তবু ভালো লাগতো। আচ্ছা, কারো নাম কি ভন্ডুল হয়? হতে পারে কখনো। প্রথমবার শুনে কি রাগটাই না হয়েছিল। আর পরে এই নামটাই কিভাবে সবচেয়ে কাছের হয়ে গেল, ভন্ডুল। টেরই পেলাম না। আমি সেই সময় শুধু ভন্ডুলেই বুঁদ হয়ে থাকতাম, আর ডাকতামও বেশ অন্যরকম ভাবে। রাস্তাঘাটে এমন নাম শুনে অনেকেই ফিরে তাকাতো। শ্রাবন্তী খুব লজ্জা পেত, তবু কোথাও যেন ভালোও লাগতো। সেই আমি আজ শ্রাবন্তীকে পৌঁছে দিচ্ছি হসপিটালে অ্যাপ বাইকে, মাত্র 130 টাকার বিনিময়ে। হায় রে জীবন। ধুর, আবার একটা সিগন্যাল। কখন যে এই জার্নি শেষ হবে। ওই তো আবার একটা ছোট্ট মেয়ে হাতে একতোরা গোলাপ নিয়ে এগিয়ে আসছে। আজকেই এসব আবার বলবে, নাও দিদি নাও, খুব কম দাম। না বাবু, নেব না, ফুল থাক। সামনে বসে অর্ণব একদম নির্বিকার, যেন কিছুই হয়নি, কিছুই ঘটছে না। আচ্ছা, তবে কি সত্যি চিনতে পারেনি? কলেজের গেট থেকে বেরোনোর সময় তো আর মাথায় হেলমেট ছিল না। তখনও কি চোখ এড়িয়ে গেল, নাকি চিনেও না চেনার ভান? কে জানে। এক সেকেন্ড, ছেলেটা সত্যি অর্ণব তো, নাকি শুধু নামের মিল? এতটা মিল শুধু কোইন্সিডেন্স? আই ডোন্ট থিংক সো। আর আমি এতটা ভুল করব? ফুল? ফুল তো শ্রাবন্তীও আমাকে দিয়েছিল একবার, হঠাৎ করে, কোনো বিশেষ কারণ ছাড়াই। সেই ছোট্ট ঘটনাটা আজও কেমন কেমন স্পষ্ট মনে আছে না? তবে গোলাপ না, চন্দ্রমল্লিকা। আমি কি ওকে কোনোদিনও গোলাপ কিনে দিয়েছিলাম? না, দিইনি। শ্যামবাজারের মোড়ে শ্রাবন্তী একবারই চন্দ্রমল্লিকা কিনে দিয়েছিল। ফুল নিয়ে আদিক্ষেতা করার মতো সম্পর্ক আমাদের ছিল না। ওই সারাদিন ক্লাসের পর টিউশন, আর টিউশন না থাকলে বাড়ি, এই তো। কলেজে অর্ণবের কোনো বাইক ছিল না, তাই কখনো একসঙ্গে বাইকে চড়া হয়নি আমাদের। তবু মাঝে মাঝে এদিক সেদিক ঘুরে বেড়াতাম, ওই হেঁটে, বাসে, ট্রামে, যা হয় আর কি। তবে বেশিরভাগ সময়টা থাকতাম একসাথে, টিফিন ভাগ করে খেতাম। কখনো খুব বড় জোর ওই সিনেমা কিংবা নাটক, ওই অবধি। আর হ্যাঁ,
গঙ্গার ঘাটে বেশ কয়েকবার। আর সেটা অবধারিতভাবে বাগবাজার হতেই হবে। খুব ভাল লাগতো জায়গাটা। দূরে ছোট ছোট নৌকো ভাসতো। বিকেলের লঞ্চে বাড়ি ফিরতো সারাদিনের অফিস ফেরত ক্লান্ত মানুষের দল। আমরা ঘাটের এক কোণে বসে গল্প করতাম। কত গল্প! কোন কোন নোট জেরক্স করতে হবে, কি কি রেফারেন্স বই কিনতে হবে, কোন ক্লাস একদম পোষাচ্ছে না, এইসব আর কি। বিদ্যাসাগর কলেজে ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে দুজনে দুজনের প্রেমে পড়েছিলাম। আচ্ছা, প্রেম করা মানে কি সবসময় প্রেমের কথা বলা? আমি কি কোনোদিনও প্রেমের কথা সেভাবে বলতাম? তার থেকে হয়তো ক্লাসের গল্প, বাড়ির গল্প এসবই বেশি হতো। আচ্ছা, ফর্মালি কেউ আমরা কাউকে প্রপোজ করেছিলাম কি? না, সেরকম কোনো আনুষ্ঠানিক প্রপোজাল তো করিনি, শুধুমাত্র ওই কবিতার বইটা দেওয়া ছাড়া। আরে বাবা, এর চেয়ে বড় প্রপোজাল আর কি হতে পারে? যা জেদি ছেলে ও করবে প্রপোজ, তাহলেই হলো। তবে হোয়াটসঅ্যাপ মেসেজে কথা হতো সারাক্ষণ, লম্বা লম্বা মেসেজ। আমিও তো পাঠাতাম, এক পাতা উত্তর, কত বড় বড় প্যারাগ্রাফ। পুরনো মেসেজ পড়তে খুব ভাল লাগতো। কিছু কিছু মেসেজ কতবার যে পড়েছিলাম এক সময়, তার ইয়ত্তা নেই। মনে হতো পুরো চ্যাটবক্সটা প্রিন্ট করে বাঁধিয়ে রাখি নিজের কাছে। আর আজ সেই ছেলে বাইকের সামনে বসে, একটাও কথা নেই। হঠাৎই একদিন অর্ণব ঘুরে বসে, বলে জেনারেল লাইনে পড়াশোনা করে কিচ্ছু হবে না, তাকে টেকনিক্যাল কোর্স করে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। ওই বাড়ির প্রেশার, সেই মতো শিগগির পড়তে যাবে সাউথে। অর্ণবের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছিল, মনে আছে? সেদিন বাড়ি ফিরে অঝরে কেঁদেছিলাম খুব। কিচ্ছু খাইনি। বাবা হয়তো কিছু বুঝতে পারেনি, কিন্তু আমি জানি মা বুঝেছিল। পরের দিন অর্ণবকে অনেক বুঝিয়েছিলাম, কোনো লাভ হয়নি। বলেছিল ওর বাবার পেনশন নেই, তাই বাবা চায় যেন ও তাড়াতাড়ি একটা জব জোগাড় করে। কোভিডের পর থেকে ওর বাবার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিল না। শ্রাবন্তী সব রকমভাবেই পাশে দাঁড়াতে চেয়েছিল, সাহায্য করতে চেয়েছিল যেভাবে ও পারে, কিন্তু আমাকে রাজি করাতে পারেনি। আমি তখন স্বাবলম্বী হতে চাই, দ্রুত নিজের পায়ে দাঁড়াতে চাই, পরিবারের দায়িত্ব নিতে চাই। এসব তো ভালো কথা, কিন্তু কিন্তু তাই বলে একেবারে কিছু না বলে হঠাৎ উদাহ হয়ে গেছিলাম। এটা এটা একেবারেই শ্রাবন্তী মেনে নিতে পারেনি। কিছুদিন পর সত্যি অর্ণব আর কলেজে এলো না। তখন ভেবেছিলাম সেরকম হলে আমি গিয়ে অর্ণবের বাড়ি কথা বলবো, এটাতে আর এমন কি। এদিকে অর্ণবের ফোনে কল করলে টানা সুইচড অফ। আমার কাছে না ছিল অর্ণবের বাড়ির ঠিকানা, না ছিল পরিবারের কোনো ফোন নাম্বার, নাথিং। যার সঙ্গে জীবনের এত বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম, তার সম্বন্ধে ন্যূনতম তথ্যটুকু রাখা হয়নি। বেসিক কিছু ইনফরমেশন মানুষের রেখে দেওয়া উচিত, এখন তো তাই মনে হয়। অন্তত একটা বিকল্প নাম্বার, অ্যাটলিস্ট একটা ঠিকানা। ফোনে না পেয়ে কেমন যেন লাগছিল, বেসামাল অবস্থা, মন খারাপ, কান্নাকাটি, মনে হচ্ছিল অসুস্থ হয়ে পড়ব। অর্ণবকে ফোনে না পেয়ে রাগের মাথায় নিজের ফোনটা ছুঁড়ে ফেলেছিলাম। ক্লাসের অন্য বন্ধুর থেকে অর্ণবকে ফোন করেও কিচ্ছু করতে পারিনি। কোনোভাবেই অর্ণবের সাথে আর যোগাযোগ করা হয়নি। 7 দিন পর দেখি বাবা ভাঙা ফোনটা সারিয়ে এনেছে। ফোনটা অন করেই প্রথম যে কাজটা করেছিলাম সেটা হলো অর্ণবের নাম্বার ডিলিট, সঙ্গে পুরো চ্যাট বক্সটাও। বাবি নামে আমার ফোনে আর কেউ সেফ থাকতে পারে না, এই ছিল আমার জেদ। আর একটা সিদ্ধান্ত, সেদিনই ভেবেছিলাম অনার্স নিয়েই পড়ব, এমএসসি করব, মাথা তুলে দাঁড়াবো। কোনো অর্ণব সেনের প্রয়োজন নেই আমার জীবনে। অর্ণব সেন
নামটা শুনলেই ভেতরে কেন একটা বিরক্তি জমে উঠত। অর্ণবকে কেরিয়ার সর্বস্ব ভীতু একটা ছেলে ছাড়া আর কিছুই মনে হতো না তখন। কিন্তু যে ছেলে দ্রুত উপার্জন করবে বলে জেনারেল লাইন ছেড়ে টেকনিক্যাল লাইনে চলে গেল, সে আজ কলকাতার রাস্তায় অ্যাপ বাইক চালাচ্ছে। কেন? অঙ্কের নিয়মে তো কোনো কিছুই মিলছে না। অর্ণবের শেষে এই পরিণতি কেন হলো? অ্যাপ দেখাচ্ছে আর 10 মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছে যাব। আর মাত্র 10 মিনিট, তারপরেই শ্রাবন্তী আমার বাইক থেকে নেমে যাবে। হেলমেট খুলে সেটা আমার হাতেই ফেরত দিতে হবে ওকে। মোবাইল ফোনে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে হবে। তখনও কি কোনো কথা বলবে না শ্রাবন্তী? আর আমি ওকে কিছু বলবো না? আচ্ছা, আমি কিরকম আচরণ করব? একেবারে স্বাভাবিক? নাকি হঠাৎ বলে উঠবো, আরে অর্ণব? না না না, কি বলছিস শ্রাবন্তী? এটা তুই পারবি না। তার চেয়ে অচেনা মানুষ হয়ে থাকাই ভালো। কত রেটিং দেবো এই ড্রাইভারকে? সময় এসেছে, সময় পৌঁছেও দেবে হয়তো। 5, 4 নাকি 3? যে মানুষটা অসময় সরে গেল, না বলে না জানিয়ে একেবারে উধাও হয়ে গেল, জীবনের রেটিংয়ে ওকে কোনো নম্বর যে দিতে চাই না, ও আমার যোগ্যই নয়। এই তো SRFTI মোড়, আর কিছুটা এগোলেই হসপিটাল। বড় জোর 2 মিনিট লাগবে পৌঁছতে। কি করি, কি করব আমি? সেদিন বাড়িতে ছিলাম না, হঠাৎ মায়ের ফোন। বাবা বাথরুমে পড়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল মা। ততক্ষণে পাড়ার লোকজন বাবাকে নিয়ে একটা কাছের নার্সিং হোমের দিকে রওনা দিয়েছে। মা আর বোনকে নিয়ে সেখানে পৌঁছে জানতে পারি বাবার ব্রেন স্ট্রোক হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে ডাক্তাররা ঝুঁকি নিতে রাজি হলেন না। সঙ্গে সঙ্গে রেফার করা হলো ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। অ্যাম্বুলেন্স ডেকে বাবাকে নিয়ে যাওয়া হলো সেখানে। তারপর শুরু হলো প্রায় 1 মাসের জীবনযুদ্ধ। বাবা একসময় কোমায় চলে গেলেন। এই সময়ের মধ্যেই একদিন হাসপাতাল থেকে ফেরার পথে পকেট থেকে মোবাইল ফোনটা চুরি হয়ে যায়। তারপর থেকে মায়ের ফোন নিয়েই হসপিটাল টু বাড়ি, আর বাড়ি টু হসপিটাল। 1 মাস পরে বাবা চলে গেলেন। কেন জানি না আজ বাবার উপর খুব অভিমান হচ্ছে। সেই সময় হঠাৎ করে বাবা চলে না গেলে হয়তো শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগটা অন্তত থাকতো। হ্যাঁ, হয়তো বাইরে পড়তে যেতাম। কেন, বাইরে গেলে কি মানুষের সম্পর্ক টেকে না নাকি? লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকতো, কিন্তু আমাদের সম্পর্কটা তো এভাবে ছিন্ন হয়ে যেত না। জীবন যুদ্ধে এরকম তলিয়ে যেতাম না। কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে পড়াশোনা তো দূরের কথা, চাকরি নিতে হলো বাবারই অফিসে। গ্র্যাজুয়েশন না থাকায় খুব কম মাইনের একটা চাকরিতে ঢুকতে হলো। মা আর বোনের কথা ভেবে অফ টাইমে কিংবা ছুটির দিনে অ্যাপ বাইক চালাতেও হচ্ছে। আজ শ্রাবন্তীকে দেখে বাবার উপর অভিমানটা যেন কয়েকগুণ বেড়ে গেল। পৌঁছে গেছি, এই হসপিটালের গেট। এবার হেলমেটটা দেব নাকি স্ক্যানারটা আগে চাই? হেলমেট, স্ক্যানারটা 130। ভাবলাম একবার বলবো, আরে অর্ণব না, কেমন আছিস? না, বলতে পারিনি। ভিতরটা কেমন যেন হয়ে গেল।
চোখ তুলে তাকাতেই পারলাম না, একবার চোখাচোখিও হলো না। নিচের দিকে তাকিয়ে যেন একেবারে যন্ত্রের মতো পেমেন্টটা সেরে ঘুরে দাঁড়ালাম। একবার কি ফিরে তাকাবো, দেখব অর্ণব সত্যিই দাঁড়িয়ে আছে কিনা। না না না, সেটা ঠিক হবে না মনে হয়। আর যদি সত্যি অর্ণব তাকিয়ে থাকে তাহলে ব্যাপারটা আরো অস্বস্তিকর। না না, দ্যাটস এম্বারেসিং, পারবো না। তার চেয়ে যেমন অচেনা হয়ে পুরো রাস্তাটা এলাম তেমনই থাকি, সেটাই ভালো। ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে ভিড়েরই একজন হয়ে যাব। তাই হলাম, একবারও ফিরে তাকালাম না, সোজা ঢুকে গেলাম হাসপাতালের ভেতর। শ্রাবন্তী নামার সময় নিজেকে আড়াল করতেই হেলমেটটা খুললাম না, মাথা নিচু করে মোবাইল ঘাঁটার ভান করছিলাম। শ্রাবন্তী যখন কিউআর কোড স্ক্যান করে আমায় টাকা দিচ্ছিল, মনে হচ্ছিল যে ও এবার হয়তো বলবে, আরে অর্ণব না, কেমন আছিস? কিন্তু বলল না। এভাবে যে ও চলে যাবে আমি ভাবিনি। শ্রাবন্তী চলে গেলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম ওই হসপিটালের গেটটার দিকে চেয়ে। হয়তো হয়তো এমার্জেন্সি আছে আজকে, তাই হয়তো শ্রাবন্তীর মাথা ঠিক নেই, নাকি নাকি কথা বলার মতো কিছুই আর বাকি নেই। আমারও উচিত ছিল শ্রাবন্তীর সাথে কথা বলা। বাইক নিয়ে হাসপাতাল থেকে বেরোনোর সময় বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা অনুভব করলাম। আচ্ছা, আমি তো একদিন কিছু না বলে হারিয়ে গিয়েছিলাম। শ্রাবন্তী তো জানে না আমার জীবনে কি ঘটে গেছে। অবশ্য জানতে দিইনি আমি, হয়তো তাই আজও কিছু বলা হলো না, কিছুই না। বুকিং ঢুকছে একটার পর একটা, হাসপাতাল এরিয়া তো, কিন্তু আর ভালোই লাগছে না বুকিং নিতে। কিছু দূরে গিয়ে বাইপাসের ধারে মস্ত বড় এক লেকের পাশে চুপচাপ বসলাম। এখানে আগেও এসেছি দু একবার। জলের কাছে বসলে মনটা কি একটু হালকা হয়? হ্যাঁ, জল কি মানুষের মনের কথা বোঝে? মা অবশ্য বলেছিল, জল থেকে দূরে থাকিস, কুষ্টিতে নাকি লেখা আছে জলে তোর ফাঁড়া। আমি ওসব বিশ্বাস করি না। আমি দেখেছি জল আমাকে টানে। জলের পাশে বসলে মন হালকা হয়, আর জলের ধারে চুপি চুপি বসে থাকতে ইচ্ছে করছে খুব। কলেজে পড়াকালীন আমি আর শ্রাবন্তী প্রায় নিয়ম করে যেতাম গঙ্গার ঘাটে। কত কথাই না হতো তখন, কিন্তু দেখতাম শ্রাবন্তীর বেশিরভাগ কথাবার্তা পড়াশোনা সংক্রান্ত। উফ, এত সিরিয়াস মেয়ের সাথে প্রেম করা যায়? একদিন বলেছিলাম, এই ধর গঙ্গার ঘাটে বসে পড়াশোনার কথা বলছিস, এই শোন না, এদিকে তোর তোর চুমু টুমু খেতে ইচ্ছে করে না? হ্যাঁ, বারণ তো করিনি। চোখে চশমা পরে একটা মেয়ে সাংঘাতিক সিরিয়াস কথা বলে যাচ্ছে, আর সে নাকি ছন্দপতন ঘটিয়ে চুমু খাবে। এ মেয়ের মন বোঝা আমার পক্ষে মুশকিল। তবে তবে শ্রাবন্তীর ওই ছোট্ট উত্তরটা অনেকটা সাহস জুগিয়েছিল। পরে যেদিন গঙ্গার ঘাটে গেলাম, ঠিক করেই রেখেছিলাম চুমু খাবই। প্ল্যান মাফিক সেদিন অন্যদের থেকে একটু দূরে বসেছিলাম, নিরিবিলি জায়গায়, কিন্তু কোন সময় যে চুমু খাবো সেটা সেটা ঠিক করে উঠতে পারছিলাম না। হঠাৎ করে কথা থামিয়ে শ্রাবন্তী চুপ ছিল কিছুক্ষণ, আর ঠিক সেই সময় শ্রাবন্তীর কাঁধে হাত রেখে ওকে কাছে টেনে নিয়েছিলাম। ওই 2-3 সেকেন্ড, সেই প্রথম চুমু খাওয়া। আর রাতে শ্রাবন্তীর মেসেজ। চুমু তো ঠোঁটে খায়,
তুই তো টেনশনে নাকে খেলি। আদারাম একটা। মেসেজটা পড়ে মনে হলো বোধহয় একটু তাড়াহুড়োই করে ফেলেছিলাম। আজ জলের পাশে বসে সেদিনের সেই দৃশ্যটা আবার ভেসে উঠল মনে। বাবার শ্রাদ্ধ শান্তির কাজ মিটতেই আত্মীয় স্বজনদের পরামর্শের শেষ রইল না। কেউ কেউ তো আবার বাবার অফিসে যোগাযোগ করে আমার জন্য কাজের সুপারিশও করলো। হ্যাঁ, বলাই বাহুল্য সুপারিশ শেষ পর্যন্ত কাজে লাগলো। এত তাড়াতাড়ি আমি কাজে ঢুকে পড়ি সেটা অবশ্য মায়ের একেবারেই ইচ্ছে ছিল না, কিন্তু সংসারের দায় যেন অন্যের ওপর না পড়ে এই ভেবেই শেষমেশ রাজি হলো। কিছুদিন পর বাবার অফিসে কাজে যোগ দিলাম। মাইনে কম, তবু শুরুটা তো হোক। পরে ঠিক করলাম যে ডিস্টেন্সে গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারলে ম্যানেজমেন্ট মাইনেটা কিছুটা বাড়াবে। চাকরিতে যোগ দেওয়ার পর একটা ফোন কিনেছিলাম। অনেক চেষ্টা করে পুরনো নাম্বারটাও ফিরে পেলাম, কিন্তু শ্রাবন্তীকে কল করে আর পাইনি। বুঝেছিলাম আমার নাম্বারটা ব্লক করে রেখেছিল। তারপর শুরু হলো সেই একই রুটিন। সকালে অফিস, সন্ধে ফেরা, কাজের ফাঁকে ফাঁকে ডিস্টেন্স গ্র্যাজুয়েশনের ক্লাস। কিন্তু এত কম মাইনে দিয়ে সংসার চলছিল না। পাড়ার শঙ্করদার পরামর্শে একটা লোন নিয়ে স্কুটি কিনলাম, অ্যাপে রেজিস্টার করলাম। অফ টাইমে আর ছুটির দিনে চালাতে শুরু করলাম। হ্যাঁ, তাতে রোজগারটা কিছুটা বাড়লো। এর মধ্যে বোন হাই স্কুল পাশ করে কলেজে উঠল। সংসারের দায়িত্ব এখন আরো বেশি। নিজের কথা ভাবা এখন আমার কাছে একটা বিলাসিতা মাত্র। না, ভালোই হয়েছে। আমার মতো একটা চালচুলোহীন মানুষের সাথে শ্রাবন্তীর সম্পর্ক হয়নি, একদিক থেকে ভালোই হয়েছে। ওফ বাবা, আবার বুকিং আসছে। এবার বুকিংটা নিতেই হবে। হ্যালো, হ্যাঁ, কোথায় যাবেন? সন্তোষপুর? ঠিক আছে, দাঁড়ান, লোকেশনে আসছি, দাঁড়ান। হ্যাঁ, আসছি, ক্যান্সেল করবেন না। ছোট মামার অপারেশন সাকসেসফুল। মায়ের মুখে সকালের মেঘ অনেকটাই কেটে গেছে। গত কদিন ধরে ছোট মামাকে নিয়ে ভীষণ চিন্তায় ছিল মা। বুঝতেই পেরেছিলাম। এখন মাকে একটু হালকা দেখে নিজেরও ভালো লাগছে। হসপিটালে ক্যান্টিনে বসে ফোনটা বের করার সময় হাতটা যেন কেঁপে উঠল। বারবার ফোনের স্ক্রিনে চোখ চলে যাচ্ছে। কোনো ফোন এলো? কোনো মেসেজ? না, কিছুই না। আর সবচেয়ে অস্বস্তির ব্যাপারটা এখনো বাকি। বাড়ি ফেরার জন্য আবার রাইড বুক করতে হবে, তবে এবার বাইক না, গাড়ি। কিন্তু নতুন বুকিং করার আগে পুরনো ট্রিপটার রেটিং দেওয়া বাকি। স্ক্রিনে বড় বড় করে ভেসে উঠছে, রেট ইয়োর ট্রিপ, রেট। অর্ণব সেন, কলেজের ফার্স্ট ইয়ার, কফি হাউস, বাগবাজার। আর আজকে কোনো কথা নয়, শুধু একটা বাইক রাইড। অর্ণবকে কি রেটিং দেব আমি? মির্চি বাংলা গল্পমঞ্চে শুনছিলেন রেট ইয়োর ট্রিপ, লেখক গৌতম কলসি। জন্ম 1983 সালে আরামবাগে। ছাত্রাবস্থায় কবিতা লিখে প্রথম উপার্জন। অর্গানিক কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করেছেন যাদবপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি থেকে। সাউথ কোরিয়ার সোল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক করবার পরে বর্তমানে এক স্টার্ট আপ কোম্পানির ফাউন্ডার, সিইও ও চিফ সায়েন্টিস্ট। বিভিন্ন সংবাদ মাধ্যম ও পত্রিকায় প্রকাশিত হয়েছে তার গল্প, কবিতা ও প্রবন্ধ। তার লেখা নিয়ে তৈরি হয়েছে সিনেমা, ওয়েব সিরিজ এবং অডিও স্টোরি।
লিখেছেন চিত্রনাট্য। রেট ইয়র ট্রিপ গল্পটির অডিও নাট্যরূপ দিয়েছেন কুণাল বসু। অভিনয় অর্ণব, ঋতুব্রত মুখোপাধ্যায়, শ্রাবন্তী, সাঁঝবাতি দাস। সাউন্ড রেকর্ডিং শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও। সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সৌমহ শুভ, ক্রাস্টেক। প্রচার অলঙ্করণ আলাপন সাহা। সহযোগী পরিচালনা কুণাল বসু ও সৌভিক সাহা। বিশেষ সহায়তায় সায়ন ভট্টাচার্য ও সাঁঝবাতি দাস। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু, পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য। সূত্রধার ও সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী, প্রযোজনায় মজদুর ইউনিয়ন।